থার্স্টি থার্স্টের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য মার্চেন্ট অফ ভেনিস, উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি কমেডি। প্রথম পর্ব এটি। গল্প পাঠ ও সম্পাদনায় আমি তমনাস। 7ই এপ্রিল 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি মার্চেন্ট অফ ভেনিস। শুরু হলো। ভেনিসের বণিক অ্যান্টোনিও কেমন যেন বিষণ্ণ মনে করে নিজেকে। কারণটা যে কী তা বুঝে উঠতে পারে না। দেখা হয়ে যায় দুই বন্ধুর সঙ্গে, সেলেরিও আর সেলানিও। দুই বন্ধু। সেলেরিও জানায় একই কথা। বন্ধু অ্যান্টোনিওর মন যেন মহাসাগরের বুকে ভাসমান বাণিজ্য তরীগুলোর মতো জ্বলছে। দ্বিতীয় বন্ধু সেলেনিও অপর দুই বন্ধুকে উৎসাহিত করে। ব্যবসা বাণিজ্যের বিষয়ে এই ধরনের চিন্তা যদি হতো তাহলে সে ভাবনাকে প্রিয় বলেই গ্রহণ করত। বিদেশের আশাকাঙ্ক্ষার সঙ্গে সে জড়িয়ে থাকতো, দেখতো হাওয়া কোন দিকে, আর মানচিত্র দেখে জানতো বন্দরটা কোন জায়গায়। বাণিজ্য করতে গেলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। সেই দুর্ভাবনাই ওকে বিষণ্ণ করে তোলে। সেলেরিও নিজের কথা ভুলে যায়। সে যখন জুড়োবার জন্য গরম ঝোলে গুলোয়, সেই সময় মনে পড়ে যায় বাণিজ্য তরীগুলোর কথা। প্রচণ্ড ঝড়ে কত না ক্ষতি হতে পারে। বালির ঘড়ির দিকে তাকালে জলের নিচে বালির কথাই মনে পড়ে। গির্জার চূড়ো দেখলে মনে পড়ে চূড়া পাহাড়ের কথা। বুঝি বা ধাক্কা লেগে জাহাজগুলো ভেঙে চুরমার হয়ে গেল। পণ্যদ্রব্যে ভরা জাহাজগুলোর কোনো দামই থাকবে না। যতদূর মনে হয় বন্ধু অ্যান্টোনিওর এইসব দুশ্চিন্তার মনটা বিষণ্ণ হয়ে পড়েছে। অ্যান্টোনিও কিন্তু সে যুক্তি মানতে চায় না, কারণ তার কাজ করবার বাণিজ্য তরীগুলোর ওপর নির্ভরশীল নয়। সে অনেক জায়গায় নানান ব্যবসা করে, কাজেই সেই জন্য মনটা বিষণ্ণ হতে পারে না। সেলেনিও রসিকতা করে, তবে তুমি প্রেমে পড়েছো। অ্যান্টোনিওর লজ্জিত ভাব দেখে সেলেনিও ওর দিকে তাকায়। প্রেমেও পড়েনি তখন তুমি বিষণ্ণ নয়। দুটি ষাঁড় মাথা রোমান দেবতা জোনাসের নাম করে বলতে হয়। প্রকৃতি যুগে যুগে তৈরি করেছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। কেউ নিজের মুখ দেখেই হাসে, তোতা পাখির মতো বাজনা শোনে। আবার একরকম মানুষ আছে যারা গোমরা মুখো, হাসতেই জানে না। অবশ্য দেবতার নামে দিব্যি করে বলতে হয়, ইয়ার্কি করতে গিয়ে একটু আধটু না হাসলে চলে না। দুই বন্ধু বিদায় নিয়ে চলে যায়। অ্যান্টোনিও চুপ করে বসে কি যেন ভাবে। এমন সময় আরও 3 জন বন্ধু আসে। ওদের নাম বেসানিও, হরেঞ্জিও আর গ্রেসিয়ানো। লরেঞ্জো লর্ড বেসানিওকে বলে, অ্যান্টোনিওর সঙ্গে যখন তোমার দেখা হয়ে গেল তখন আমরা আর থাকবো না, তবে নৈশভোজের কথা মনে থাকে জানো? গ্রেসিয়ানো অ্যান্টোনিওর মুখের দিকে তাকায়। তুমি কি অসুস্থ? সংসারের বিষয় নিয়ে অত মাথা ঘামালে এমনই বুঝি হয়? না, দেখছি তুমি যেন বদলে গিয়ে আমাদের অবাক করলে। অ্যান্টোনিও বিষণ্ণ কণ্ঠেই বলে, কি জানো বন্ধু, সংসার যেন একটা রঙ্গমঞ্চ। প্রতিটি মানুষ এক একটি ভূমিকায় অভিনয় করে চলেছে। আমি অভিনয় করছি বিষণ্ণতার ভূমিকায়। গ্রেসিয়ানো হাসে। তাই যদি হয় তবে আমার ভূমিকা বিদূষকের। বুড়ো বয়স অবধি আমি যেন ঠাকুরদাদার মতো জবুথবু হয়ে একটা পাথরের মতো নীরস না হই। তোমায় আমি ভালোবাসি বলে বলছি। দুনিয়ার এমন অনেক লোক আছে নীরবতার ভান করে নিজেকে বিজ্ঞ বলে জাহির করতে চায়, তবে একটা কথা খাঁটি সত্যি, ওরা যদি কথা কয় লোকে ধিক্কার দেবে। সুতরাং বিষণ্ণতার টোপ ফেলে কুঁচো মাছ গাঁথবার চেষ্টাটা না করাই ভালো। গ্রেসিয়ানো আর লরেঞ্জো চলে যায়। অ্যান্টোনিও বেসিনিওর মুখের দিকে তাকায়। এসব আবার কী কথা? বেসিনিও সান্ত্বনা দেয়, আরে গ্রাসিয়ানোর কথা শুনতে গেলে কোনো কাজ হয় না, ওটা ঝুটমুট হরদম বকর বকর করে কপচায়। অ্যান্টোনিও জিজ্ঞাসা করে, যাক ওসব কথা, তুমি যে কথাটা আমায় আজ বলছিলে, সেই যে তুমি কোন মহিলার সঙ্গে গোপনে দেখা করতে যাবে, মহিলাটি কে? বাসানিও বলে, তুমি তো সবই জানো বন্ধু। আভিজাত্য বজায় রাখতে গিয়ে আমি আজ সবই খুইয়েছি, কিন্তু বর্তমানে আমি নানান জালে জড়িয়ে পড়েছি। তাই ভাবছি যেমন করেই হোক এই নাগপাশ ছিন্ন করতেই হবে। তুমি সর্বতভাবে আমায় প্রচুর সাহায্য করে চলেছ, প্রতিদানে আমার যাবতীয় কথা তোমায় অকপটে তোমার কাছে বলে। জানি না কবে যে তোমার ঋণ শোধ করব। অ্যান্টোনিও বাসানিওর মুখ থেকে সব কথা শোনবার জন্য আগ্রহ প্রকাশ করে। তুমি একজন সম্ভ্রান্ত লোক, তোমার এই সম্মান জিইয়ে রাখবার জন্যে তুমি আমার টাকা কড়ি এমন কী দরকার হলে আমাকেও কাজে লাগতে পারে। বাসানিও নিজ কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে।
আমি তোমার কাছে যা ঋণ করেছি উচ্ছৃঙ্খল যুবকের মতো সবই উড়িয়ে দিয়েছি। এখন আমি আর একবার তোমার কাছে হাত পাততে চাই, যাতে আগের আর বর্তমান ঋণ দুটোকেই পরিশোধ করে দিতে সক্ষম হই। অ্যান্টোনিও বলে। ঘুরিয়ে নাক না দেখিয়ে সোজাভাবে বলো দেখি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, বলে ফেলো কি চাও। বেসানিও গম্ভীরভাবে জানায়, বেলমেন্টে পার্সিয়া নামে রূপে গুণে এক ধনীর মেয়ে থাকেন। আগে তার দৃষ্টিতে কখনো কখনো প্রেমের আভাস পেয়েছি। বহু জায়গা থেকে নামকরা সব যুবকেরা তার রূপ ও গুণের কথা শুনে বিয়ে করবার জন্য লালায়িত। আমি যদি তার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতাম, তাহলে নিশ্চয়ই তাকে স্ত্রীরূপে পাবার যোগ্যতা হতো, অ্যান্টোনিও জানায়। আমার যাবতীয় ধনসম্পত্তি ছড়িয়ে আছে সাগরের বুকে, কাজেই হাতে তেমন কিছু কানাকড়ি নেই। তুমি ভেনিসে আমার নাম দিয়ে টাকা ধার করো, আর আমিও কথা দিচ্ছি সেই ঋণ ব্যক্তিগত জামিনে তোমাকে পাইয়ে দেব। জানিয়ে তুমি বেলমেন্টে সুন্দরী পড়শিয়ার বাড়ি তাড়াতাড়ি যেতে পারো। বেলমেন্টের অট্টালিকার একটা ঘরে বসে আছে সুন্দরী পড়শিয়া। সে সহচর নেরিসার কাছে বলে, আমার এই ছোট্ট দেহটা নিয়ে আর যেন পারছি না, সারা দুনিয়াটার ওপর যেন বিতৃষ্ণা ধরে গেছে। নেরিসা বলে, দেখছি যার আছে বা যার নেই কেউই সুখী নয়। কাজ করো বরং একটা, সুখী হতে গেলে মাঝে মাঝে একটা পথ বেছে নাও তো দিদিমণি। প্রাচুর্য থাকলে তাড়াতাড়ি বুড়িয়ে যায়, যারা দরকারে বেশি কিছু চায় না তারা অনেক দিন বাঁচে। পড়শিয়া বলে, এই সব যুক্তি নিয়ে আমি তো চলতে পারি না। আমি যাকে পছন্দ করি তাতে তো হবে না, আর যাকে অপছন্দ করি তাতেও হবে না। বাবার উইল অনুযায়ী আমি যাকে তাকে ইচ্ছা মতো পছন্দ করতেই পারবো না। নেরিসা জানায়, তিনি ছিলেন ধর্মান্ধ ব্যক্তি। তিনি ঠিক করে গেছেন সোনা রূপো আর শীষের 3টে পেটিকার মধ্যে যে প্রাণীপ্রার্থী একটি বেছে নিয়ে প্রকৃত উত্তর দিতে পারবে সেই হবে তোমার যোগ্য পাত্র। ভাবছি যারা যাতায়াত করছে তাদের নিয়ে কি করা হবে। পড়শিয়া বলে, যারা যাতায়াত করছে ওদের যাচাই করে দেখা যাক না কাকে পছন্দ করা যায়। যেমন ধরো নেবেলসে যুবরাজ, ওটা একটা ঘোড়ার বাচ্চার মতো। কাউন্ট প্যালাটিন, ওটা যেন অহংকারে মটমট করছে। ফরাসি জমিদার মসিয়ে লেবো, ওটাও দুজনের চেয়ে নিকৃষ্ট। ইংল্যান্ডের যুবক মহাধনীর সন্তান ব্যারন ফ্যালকনব্রিজ, এর সঙ্গে তো আমার বনিবনাই হয় না। প্রতিবেশী ও স্কটল্যান্ডের জমিদার, ওটা বড় অজ্ঞে। স্যাক্সনের ডিউকের ভাইপো জার্মান যুবক, ওটা বদ্ধ মাতাল। নেরিসা বলে, উনি যদি ঠিক পেটিকাটি বেছে নেন, তাহলে ওকে তো ফেরাতে পারবে না দিদিমণি, তোমার বাবার উইলে কথা ব্যর্থ হবে। পড়শিয়া যুক্তি দেয়, ভুল পেটিকার ওপর তুই একটা মদের পাত্র রাখবি, তাহলে উনি লোভ সামলাতে না পেরে সেই পেটিকাই বেছে নেবেন। বাবা, ওর পাল্লায় পড়লে আর বাঁচবো না। নেরিসা হাসে, কিছু ভয় নেই দিদিমণি, ওরা সবাই উইলের কথা শুনে ভোগে পড়বার মতলব করছে। ওরা অন্য কোনো উপায়ে তোমাকে পাবার চেষ্টা করবে এই রকম মনস্থ করেছে। পড়শিয়া বলে, সে যাই করুক, আমাকে যদি রোম উপকথা সিবিল্লার মতো আইবুড়ো থাকতে হয়, অথবা কুমারী ডায়নার মতো অমরণ কৌমার্যব্রত উদযাপন করতে হয়, তাও রাজি, কিন্তু বাবার উইলের খেলাপি করতে পারবো না। নেরিসা জিজ্ঞাসা করে, আচ্ছা দিদিমণি, বাসানিয়াকে কেমন লাগে? উনি একজন সম্ভ্রান্ত বংশীয় বিদ্বান আর সৈনিক। আমার মনে হয় যারা আসেন তাদের মধ্যে উনিই একজন যাকে প্রতিরূপে বরণ করা চলতে পারে। পার্সিয়া কী যেন ভাবে, কথাটি অবশ্য ভেবে দেখারই মতো। আচ্ছা দেখাই যাক শেষ পর্যন্ত। বেসেনিও সাইলক নামে এক উত্তম বরণের কাছে অ্যান্টোনিওর জমিদারিতে 3,000 ডুকাত মাত্র 3 মাসের জন্য ধার করতে। সাইলক অ্যান্টোনিওকে ভালো মানুষ বলেই জানে, তবে বর্তমানে তৈরিগুলো সাগরের বুকে বিচ্ছিন্ন হয়ে আছে, তাই চিন্তিত। তবে হ্যাঁ, ধার শোধ করবার মতো টাকা তা যথেষ্ট আছে। বাসানিও জিজ্ঞাসা করে, আপনি কি রাজি আছেন ধার দিতে? সাইলক জানায়, রাজি আছে, তবে অ্যান্টোনিও জামিনস্বরূপ দাসখত দিতে হবে। বাসানিও অ্যান্টোনিওকে ডেকে আনতে যায়। ইতিমধ্যে সাইলক দাঁতে দাঁত নিষ্পেষণ করে। অ্যান্টোনিও আমাদের মতো ইহুদিদের ঘৃণা করে, বিনা সুদে টাকা দেওয়ার ফলে আমাদের ভেনিস অঞ্চলে সুদের হার কমে গেছে, আমায় গালাগাল দেয়, বলে কিনা সুদখোর, বাগে যখন পেয়েছি ছাড়বো না। অ্যান্টোনিওকে নিয়ে বাসানিও এসে জিজ্ঞাসা করে, এবার হবে তো? সাইলক বলে, হিসেব করে দেখলাম আমার হাতে অত টাকা উপস্থিত নেই। যাকগে, আর একজনের কাছ থেকে নিয়ে সব কটা দিয়ে দেবে। অ্যান্টোনিও বলে, সাইলক, তুমি জানো কারো কাছে আমি ধার নিই না। বন্ধুর দরকারে আমাকেও কাজ করতে হচ্ছে। টাকাটা দাও, 3 মাসের মধ্যেই ফেরত পাবে। সাইলক জিভ কাটে, রাগ করবেন না, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, বিনা সুদেই আমি টাকা দেবো। শুধু আপনি আমার সঙ্গে এক দলিল লেখকের বাড়ি গিয়ে সই করবেন। একটা অনুরোধ, সেখানে আর কেউ থাকবে না। চুক্তির শর্ত থাকবে, সময় মতো টাকা শোধ করতে না পারলে ক্ষতিপূরণ স্বরূপ আপনার দেহ থেকে 8 টাক মাংস আমি আর খুশি মতো কেটে নেব। অ্যান্টোনিও রাজি হলে বেসানিও আপত্তি করে, আমার টাকার দরকার নেই, অমন শর্ত অনুযায়ী তুমি দলিলে সই করো না। অ্যান্টোনিও অভয় দিয়ে বলে, কোনো ভয় নেই বন্ধু,
মাস দুয়েকের মধ্যে আমার জাহাজগুলো ফিরে আসবে। এই সামান্য ধার শোধ করতে কোনো কষ্টই হবে না। মরক্কোর যুবরাজ সদল বলে আসে পর্সিয়ার বাড়িতে। সে পর্সিয়াকে বলে, আমার গায়ের রং দেখে অপছন্দ করবেন না যেন। আমি বলছি যে যত পুরুষ হোক না কেন আমার নাম শুনে ভয়ে শিউরে উঠবে। দেশের সেরা সুন্দরী কুমারীরা আমাকে সবাই ভালোবাসে। আমি কালো তাই যেন থাকি, সুন্দরী ফর্সা হতে চাই না। আপনার হৃদয় পেলেই আমি ধন্য। পর্সিয়া বিনীতভাবে বলে, বাবা যদি তার ইচ্ছামতো এই নিষেধ আমার ওপর আরোপ করে না যেতেন তাহলে অপর প্রাণীপ্রার্থীদের মতো আপনিও আমার প্রেমের একই সুযোগ পেতেন। মরক্কোর যুবরাজ ধন্যবাদ জানায়। বেশ, আমাকে পেটিকাগুলোর সামনে নিয়ে যাওয়া হোক। ভাগ্যটাকে পরীক্ষা করেই দেখা যাক। অন্ধ ভাগ্য যদি চালিত করে তাহলে আমি হেরে যাব। অনুপযুক্ত যে সেই তোমাকে পাবে, তবে আমি মারা পড়ব অনুশোচনায়। পর্সিয়া বলে, আপনার ভাগ্য পরীক্ষা করবার আগে শপথ করুন, যদি ঠিকমতো পেটিকা নির্বাচন করতে না পারেন তাহলে অপর কোনো মেয়ের কাছে প্রেম নিবেদন করবেন না। মরক্কো যুবরাজ প্রতিশ্রুতি দেয়, কথা দিচ্ছি এবার আমাকে পেটিকার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ভাগ্যটা যাচাই করা যাক। সাইলকের বাড়িতে ল্যান্সনাট গুব্বা কাজ করে। ল্যান্সনাট গব্বর বিবেকের সঙ্গে লড়াই চলে ইহুদি মনিবের চাকরি ছেড়ে পালাবার জন্য। ইহুদিটা একটা শয়তান। ওর কাছ থেকে সরে না পড়ার অর্থ হলো শয়তানেরই গোলাম হয়ে থাকা। কাজেই সরে পড়াই ভালো। ল্যান্সলটের বাবা বুড়ো, তাই বাবার চোখ দেখে না। ঠাওর করতে না পেরে নিজের ছেলেকেই জিজ্ঞাসা করে, ভেনিসের রাজপথে দেখা হলে ইহুদি মনিব সাইলকের বাড়িটা কোন দিকে? ল্যান্সলট বাপের সঙ্গেই মস্করা করে বলে, নাকের সিধে চলে যাও, যে বাঁক পড়বে তার ডাঁয়ের মোড়টার বাঁয়ে, তারপর যে বাঁকটা আছে তার বাঁয়ে গেলেই ইহুদিদের বাড়ি। বুড়ো গব্য তার গুণধর ছেলেকেই আবার জিজ্ঞাসা করে, বড় গোলমেলে পথ। আচ্ছা, ওখানে ল্যান্সলট এখন কি কাজ করে? ল্যান্সলট রসিকতা করে জিজ্ঞাসা করে, ছোটো কর্তার কথা জিজ্ঞাসা করছো? বুড়ো জানায়, না না, ল্যান্সলট গো, সে গরিবের ছেলে। ওর বাবাকে সৎলোকই বলতে হবে, তবে বড্ড গরিব। ভগবানের দয়ায় বেঁচে আছে কোনো রকমে। ল্যান্সলট বলে, ছোটো কর্তা অক্কা পেয়ে গেছে সঙ্গে। বুড়ো হাহুতাশ করে, ওই আমার অন্ধের যষ্টি ছিল গো, আমার একমাত্র অবলম্বন। ল্যান্সলট এবার নিজের গলায় বলে, আমাকে একটা ঠেকা দেওয়া খুঁটির মতো দেখতে কি নাকি? আমাকে চিনতে পারলে না? বুড়ো আবার জিজ্ঞাসা করে, আমার বাচ্চা বেঁচে আছে তো? ল্যান্সলট বলে, চোখ থাকলেও আমার চিনতে পারতে না। বিজ্ঞ লোকেরাই শুধু আপন ছেলেকে চিনতে পারে। যাই হোক, খোঁজ দিচ্ছি তোমার ছেলে। আমিই তোমার ছেলে ল্যান্সলট। ছিলাম, আছি আর থাকবো। বুড়ো বলে, একগাল দাড়ি, কত বদলে গেছিস রে বাবা। মনিবের সঙ্গে বনিবনা হয় না তো? তোর মনিবের জন্য একটা ভেট নিয়ে এসেছি যে। ল্যান্সলট দুঃখ করে, আমি পালাই পালাই করছি, আর তুমি কিনা এসছো ভেট দিতে? আমার হাড় কখানা সার করে ছেড়েছে ইহুদি মনিবটা। এমন সময় পথে আস্তে আস্তে বেসেনিও তার চাকর লিওনার্ডোকে বলে, সে যেন বিকেল 5টার মধ্যে নৈশভোজের ব্যবস্থা করে রাখে। আর একটা চিঠি বিলি করে দেয়। চাকর বাকরদের পোশাক তৈরির ছিটগুলো দোকানে দিয়ে দেয়, আর গ্রেসিয়ানোকে সকাল সকাল বলে আসবার কথাটা মনে করিয়ে দিতে যেন ভুলে না যায়। কথা শেষ হলে ল্যান্সলট তার বাবাকে বেসেনিওর সঙ্গে কথা বলতে বলে। গোবো বেসানিওকে সশ্রদ্ধে প্রণাম জানিয়ে ল্যান্সলটের দিকে তাকায়। হুজুর, এটি আমারই ছেলে। বড্ড গরিব হলেও ধনী ইহুদি চাকর, মনিবের সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না। তাই যদি ওকে একটা চাকরি মানে আপনার সেবা করবার সুযোগ দিতেন। বাসানিয়া বলে, বুঝেছি, তবে সাইলকের কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। ল্যান্সলট নীরবে সম্মতি জানালেও বেসেনিও তার চাকরকে ল্যান্সলটকে একটা মজাদার রংচঙে পোশাক দিতে বলে। গব্য ল্যান্সলট চলে এসেছে। আগেই বলে গেছে লিওনার্ডো, আজ এক বিশিষ্ট অন্তরঙ্গ বন্ধুকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই এত আয়োজন আর তৎপরতা। গ্রেসিয়ানো তাড়াতাড়ি এসে গেছে। সে একটা আর্জি পেশ করে বলে যে সেও বেসেনিওর সঙ্গে বেলমন্টে যাবে। বেসেনিও সম্মতি জানিয়ে ওকে সতর্ক করে যাতে সেখানে গিয়ে কোনো রকম হঠকারিতা বা বাচালতা না করে, তাহলে সব কিছু পরিকল্পনায় ভেস্তে যাবে। সবসময় বেশ সামলে মর্যাদা বজায় রেখে চলতে হবে। গ্রেসিয়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলে, সেখানে গিয়ে কোনো রকম সম্মানহানি যেন কাজ সে করবে না, তবে আজকে রাতটা তাকে ছাড়ান দিতে হবে। ল্যান্সলট সাইলকের মেয়ে জেসিকার কাছে বিদায় দিতে আসে। জেসিকা তার বাপের চাকরি ছেড়ে চলে যাবার জন্য দুঃখ প্রকাশ করে, কারণ সেই একমাত্র ভদ্রলোক ছিল ওদের বাড়িতে। রসিকতায় বেশ আনন্দে দিত। যাই হোক, ল্যান্সলটকে একটা দুকাত দিয়ে সে বলে, আজকের ভোজসভায় লরেঞ্জো আসবে, একটা চিঠি দেব, তার হাতে দেওয়া চাই। ল্যান্সলট যখন চিঠিখানা নিয়ে বাসানিওর বাড়ি আসে তখন রাতের বেলা যে মুখোশ অভিনয় করবার কথা আছে তার বিষয়ে তর্জমা চলছে। লরেঞ্জোকে দেখে ল্যান্সলট চিঠিখানা তার হাতে দেয়। লরেঞ্জো চিঠিখানা পড়ে কী যেন ভাবে, তারপর ল্যান্সলটকে বলে, তুই দিদিমণিকে গিয়ে বল গে আমি যাব।
গ্রাসিয়ানো লরেঞ্জোকে ইশারা একটু আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে, নিশ্চয়ই সুন্দরী জেসিকার চিঠি, তা ভাবছো কি অত শত? লরেঞ্জো চুপিসারে জানায়, জেসিকা জানিয়েছেন যেমন করেই হোক ওকে বাপের বাড়ি থেকে বার করে আনতে হবে। সে একটা ছ্যাঁকড়া চাকরের বেশ ধরে সোনাদানা নিয়ে পালিয়ে আসবে আমার সঙ্গে। তাই ভাবছি জেসিকাকে আমার মশালধারী করলে কেমন হয়? এদিকে ল্যান্ডসলটকে ফিরতে দেখেই শাইলককে লক্ষ্য করে বলে, সে যেন ভেজ সভায় গিয়ে ওখানকার মতো আখামবানা খেতে বসে। তারপর ব্যস্তভাবে জেসিকাকে ডাকতে সে বলে, জেসিকা, আজ রাতে বেসানিয়র বাড়ি আমার নিমন্ত্রণে এসেছে। খ্রিস্টানটার কিছু অন্ন ধ্বংস করিয়ে আসা যাক না। চাবিটা ফেলে দিচ্ছি, বাড়িটার দিকে কড়া নজর রাখিস। শুনছি নাকি মুখোশ সং বেরোবে রাতে। দরজা জানালাগুলোয় আচ্ছা করে তালা চাবি লাগাবি। ঢোল কাঁসি সিঙার বাজনা জানলেই জানলার কাছে ছুটে যাবি না। আর বারান্দায় ঝুঁকে পড়ে মুখোশ আঁটা খ্রিস্টান লোকগুলোর দিকে তাকাবি না। ল্যান্ডসলটকে দাঁড়িয়ে থাকতে দেখে শাইলক টাকা দিয়ে ওকে ভোজবাড়িতে আগে যেতে বললে সে যাবার সময় জেসিকার কাছে চলে যায়। দিদিমণি, জানলার দিকে নজর রাখবেন, এক খ্রিস্টান যাবে সে পথ ধরে, আর ইহুদি কন্যার চোখ দুটো নেবে হড়ে। গ্রেসেনিও আর সেলেরিও মুখোশ পরে একটা চালা ঘরের সামনে এসে লরেঞ্জোর জন্য অপেক্ষা করে। এখানেই সে এসে দেখা করবে বলেছিল। সময় উত্তীর্ণ হয়ে যায় দেখে গ্রাসিয়ানো বলে, প্রেমে পড়া লোকেরা ঘড়ির আগে ছুটে চলে। যাবার আগে যে খিদে থাকে খাবার পড়া থাকে না। যে ঘোড়া নতুন উৎসাহ নিয়ে গোড়ার দিকে ছুটতে থাকে সে কি আর একই উদ্যম নিয়ে ফিরে আসতে পারে? ইত্যবসরে লরেঞ্জো খুব ব্যস্তভাবে এসে পৌঁছয়। বড্ড দেরি হয়ে গেছে বলে ক্ষমা করো। অবশ্য বউ চুরি করতে গেলে সবারই এরকম দেরি হয়। তার জন্য প্রধানত দায়ী হচ্ছে প্রেম। এইখানেই আমার ভারী শ্বশুরমশাইয়ের বাড়ি আর কি। লরেঞ্জো সদল বলে আছে শাইলকের বাড়ি। দরজায় কড়া নাড়তেই বেরিয়ে আসে ছোকরা চাকরের বেশ জেসিকা। লরেঞ্জোকেও দেখেই চিনতে পারে। জেসিকা একটা বাক্স লরেঞ্জোর হাতে দেয়। লরেঞ্জো বলে, তুমি নেমে আমার সঙ্গে পালিয়ে এসো, তুমি আমার মশালচি হলে। জেসিকা লজ্জা পায়। সর্বনাশ, তোমার মশালচি হলে যদি জানাজানি হয়ে যায় ব্যাপারটা, তার চেয়ে বরং আমাকে লুকিয়ে রাখবার ব্যবস্থা করো কোনো গোপন আস্তানায়। মুখোশ অভিনয়ের সঙ্গীতের সঙ্গে লরেঞ্জো এগিয়ে চলে। পথে দেখা হয়ে যায় অ্যান্টোনিওর সঙ্গে। গ্রেসিয়ানো অ্যান্টোনিওর নাম ধরে ডাকতে অ্যান্টোনিও অবাক হয়ে বলে, চিনতেই পারা যায় না একেবারে। যাকগে, ভালোই হলো দেখা হলো। এদিকে রাত 9টা বাজতে চলল। মুখোশ অভিনয় আজ রাতে বন্ধ রাখলেই হয়। বাতাস বদলে গেছে। বাসানিও আজই রওনা হবে। গ্রেসেনিওর খুব আনন্দ হয় খবরটা শুনে। ভালোই হলো, আমার আনন্দই হচ্ছে আজ রাতে বাসানিওর সঙ্গে সমুদ্রে পাড়ি দিতে পারবো বলে। এদিকে মরক্কোর রাজকুমার যে ঘরে পেটিকাগুলো ছিল সেই ঘরে আসে। পর্সিয়াও সঙ্গে যায়। প্রথম পেটিকাটি সোনার ওপরে খোদাই করে লেখা, যে আমায় বেছে নেবে সকল কাম্য তার লাভ হবে। দ্বিতীয়টির উপর তার ওপরে লেখা, আমায় যে বেছে নেবে তার যোগ্য প্রতিদান লাভ হবে। আর তৃতীয়টি সিসার, তার ওপর লেখা, আমায় যে বেছে নেবে তার সব কিছু যোগাবার দায়িত্ব নিতে হবে। পর্সিয়া নীরবতা ভঙ্গ করে। তিনটের মধ্যে একটিতে আছে আমার নিজস্ব প্রতিকৃতি। যদি আপনি সেটি বেছে নিতে পারেন তাহলে আমি হব আপনার। মরক্কো রাজকুমারের মনে নানান প্রশ্ন ঘুরপাক খায় অশান্ত ঘূর্ণির মতো। সুদূর বিদেশ থেকে কত না প্রাণীপ্রার্থী এসেছে সুন্দরী পর্সিয়ার রূপসুধা পান করবার জন্য। 3টি পেটিকার মধ্যে একটিতে নাকি পর্সিয়ার মূর্তি লুকানো আছে, কিন্তু কোনটায় তা কেউ জানে না। শেষ পর্যন্ত রাজকুমার সোনার পেটিকা বাছাই করে পর্সিয়ার কাছে চাবি ফেলে মুখ খুলে ফেলে সেটা। পেটিকার ভেতরে একটা মরার মাথার খুলি, আর খুলির চোখহীন কোটরে একটা কাগজের মোড়কে লেখা রয়েছে, যে কোনো জিনিস ঝিকমিক করলেই সোনা হয় না। এ প্রবাদ বাক্য সবারই জানা। অনেকেই বাহ্যিক রূপ দেখে মজে গিয়ে প্রাণ বিসর্জন দেয় সোনা মোড়া কবরের দিকে, পোকামাকড় হানা দেয়। যদি তুমি নবীন আর বিচারে প্রবীণ হও, এই চিঠি পড়লে সঠিক জবাব পাওয়া যাবে না। তোমার প্রেম ব্যর্থ, এবার তুমি আসতে পারো। মরক্কোর রাজকুমার দুঃসহ বেদনায় মর্মাহত হয়ে বিদায় গ্রহণ করে। পর্সিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঁচে যান। ঘরের পর্দা টেনে দিতে বলে, আপন মনে ভাবে, রক্ষা পাওয়া গেল অবাঞ্ছিতের কবল থেকে। এমনি করেই যেন সবাই ব্যর্থ হয়ে ফিরে যায়। জেসিকার খোঁজ রব পড়ে যায়। শাইলক শেষ পর্যন্ত ডিউকের সাহায্য প্রার্থনা করে তাকে সঙ্গে নিয়ে বেছে নিয়ে যে জাহাজে চড়ে রওনা হয়েছে সেই জাহাজখানি তল্লাশা করতে। কিন্তু ওরা যাবার আগে জাহাজখানা ছেড়ে চলে গেছে। ডিউক খোঁজ নিয়ে জানতে পেরেছেন লরেঞ্জো আর জেসিকাকে ভেনিস আর গন্ডোলায় একই সঙ্গে দেখা গেছে। এছাড়াও অ্যান্টোনিও ডিউককে লিখিত পত্র দ্বারা জানিয়ে দিয়েছে বেসেনীয় জাহাজে ওদের দুজনের কেউ নেই। শাইলক পথে পথে উন্মাদের মতো হা হুতাশ করে, আমার মেয়েটা খ্রিস্টানের সঙ্গে পালিয়ে গেল আমার সর্বস্ব চুরি করে। আমি ন্যায্য বিচার চাই, মেয়েটিকে খুঁজে বার করে সব ফেরত পাবার ব্যবস্থা চাই। ছোটো ছোটো ছেলেমেয়েরা শাইলককে পাগল মনে করে, তার পিছু পিছু ছোটে চিৎকার করতে করতে।
আমার মেয়ে সব নিয়ে পালিয়ে গেল রে, সেলেনিও এই দেখে মন্তব্য করে। আমার মনে হয় অ্যান্টোনিওর উচিত শাইলকের কাছে নেওয়া দেনাটি শর্ত অনুযায়ী সময়ের মধ্যে পরিশোধ করা, না হলে তার জন্য শেষ পর্যন্ত খেসারত দিতে হবে। স্যালারিনো এই কথাই ভাবছিল। গতকাল ওর সঙ্গে এক ফরাসির দেখা হলো। সে বলেছিল ফ্রান্স আর ইংল্যান্ডের মাঝামাঝি একটি খালে আমাদের একখানা জাহাজ নাকি ডুবে গেছে। যদি সত্যিই অ্যান্টোনিওর জাহাজ হয় তবে চিন্তার কথা। সেলেনিও ওকে সতর্ক করে। খবরটা অবশ্য অ্যান্টোনিওকে জানানো বিশেষ দরকার, তবে হট করে বললে সে একেবারে মুচড়ে পড়বে। সেলেরিনো খুব দুঃখ প্রকাশ করে। অ্যান্টোনিওর মতো এমন দয়ালু লোক বিরল। বাসানিওকে বিদায়ের শুভেচ্ছা জানাবার আগে এসে বলল, ইহুদি শাইলকের পাওনা মেটাবার জন্য কোনো চিন্তা করো না ভাই, তোমার যাবতীয় কাজ সেরে যথাসময়ে ফিরে এসো। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। প্রেমিকা বা অপর কেউ যেন তোমার বিষণ্ণ মুখ কখনো না দেখে। সবসময় প্রফুল্ল মনে প্রেমিকার মুখখানা ধ্যান করো। এই সময় কথা বলতে বলতে বিদায়ক্ষণে তার দু চোখ ঝলঝল করতে থাকে। অশ্রু সামলাতে না পেরে মুখ ফিরিয়ে নিয়ে বলে, কোনো রকমে বেসানিওর হাত ধরে সে চলে যায়। সেলেনিও আর স্যালারিনো দুজনে মিলে অ্যান্টোনিওর খোঁজে বার হয়, যাতে ওকে দুটো মিষ্টি কথা শুনিয়ে সান্ত্বনা দেওয়া যায়। অরাগর রাজকুমার আসে পর্সিয়ার বাড়িতে পাণিপ্রার্থী হয়ে। যথারীতি পেটিকার ঘরের পর্দা টেনে দেওয়া হয়, আর পর্সিয়াও সঙ্গে আসে। রাজকুমার পেটিকার বৃত্তান্ত সব শুনেছে, তাই বলে আমি 3টি শপথ পালন করেই চলব। প্রথম, আমার নির্বাচিত পেটিকাটি গোপন থাকবে। দ্বিতীয়, নির্বাচনে যদি সফল না হই জীবনে আর বিয়েই করব না। তৃতীয়ত, একই কারণে আমি বিদায় নিয়ে স্বস্থানে প্রস্থান করব। রাজকুমার ঘুরে ঘুরে 3টি পেটিকা এবং 3টি লেখা পড়ে। সোনার চাকচিক্য দেখে বাইরেরটা বিচার করে সবাই ওর মুখের দলে রূপোর পেটিকাটি দেখে বলে, গুণ তো সত্যিই নেই, তবে আর যশ আর সৌভাগ্য পাবার আশাটা কোথায়? রূপোর পেটিকাটি বেছে নেবার পর পর্সিয়া তার চাবিকাঠি এগিয়ে দেয় রাজকুমারের হাতে। পেটিকা খুলতে দেখা যায় তার ভেতরে একটা হাঁদারামের ছবি। সে যেন বোকার মতোই হেসে হাতের ভেতরে রাখা একটা লেখা দেখাচ্ছে, যাতে লেখা আছে, একবার নয় গুনে গুনে কাতবার ওকে পোড়ানো হয়েছে, বিচারও হয়েছে 7বার। মায়া মরীচিকার পিছে পিছে শুধু ঘোড়াই সার হলো, শুধু পাওয়া গেছে ঝুটোমুটো আনন্দ। এমন বহু বোকাচন্দ্র আছে যারা বোকামি করে রূপোর পেটিকাটি শুধু নিজের মাথাটাই বার করে দেখতে হবে। আরাগন রাজকুমারের বুঝতে বাকি থাকে না তাকে বেকুব বানানো হয়েছে, আর যতক্ষণ এখানে অপেক্ষা করবে ততক্ষণই বোকাদণ্ড দিতে হবে। অতএব মানে মানে সরে পড়াই যুক্তিসঙ্গত। রাজকুমার মাথা নত করে বিদায় নিয়ে চলে যাবার পর পর্সিয়া পেটিকা ঘরের পর্দা টেনে দিতে বলে। ওর মনে একটা তৃপ্তির চিহ্ন ফুটে ওঠে। যাক, বাঁচা গেল। এমনি করে সবাই যেন ফেরে। এরপরে আবার কোনো মূর্তি আসবে সেই ভাবনায় মগ্ন হবার আগেই দাসী নেরিসা হাসে। দিদিমণি, ভেনিস থেকে এক যুবক একেবারে বাড়ির দোরগোড়ায় এসে হাজির হয়েছে। সে বলছে তার মনিব কতগুলি ভেট পাঠিয়েছেন আপনাকে, আর তিনি নাকি কিছুক্ষণ বাদে আসবেন। অবশ্য সদিচ্ছা আর অভিনন্দনও পাঠিয়েছেন। কত যে মহামূল্যবান উপহার! এমন সুন্দর প্রেমের দূত আর দেখিনি আমি। এপ্রিল মাসের দিনগুলো যেমন সুন্দর ফুলের ডালি নিয়ে আসে, ও যেন সেই রকম তার মনিবের বার্তা বহন করে এনেছে আগে ভাগে। অ্যান্টোনিওর পণ্য বোঝাই জাহাজ সত্যিই ডুবে গেছে। সে জায়গায় জাহাজখানা ডুবেছে, তার নাম গুডউইন্স। ভয়ানক বিপদসংকুল আর চোরা বালিতে ভরা ওই জায়গা। সেলেরিনো খবর শুনে অবধি ওর মনটা বড্ড খারাপ। সে সমবেদনা জানায় সেলেনিওর কাছে। আহা, অ্যান্টোনিও বড় ভালো মানুষ, এইটাই যেন ওর শেষ লোকসান হয়। এসব লোক প্রাতঃস্মরণীয়। এমন সময় শাইলককে আসতে দেখা যায় উদ্ভ্রান্তের মতো। ওদের দেখে সে দাঁড়িয়ে পড়ে। মেয়েটা পালিয়েছে, দেখবে ওর জন্য ওর নরকবাস অবধারিত। রক্ত মাংস দিয়ে জন্ম নেওয়ার এই পরিণাম। স্যালারিনো আর সেলেনিও সমবেদনা জানায়। পাখির ছান্নার পালক উঠলে সে বাসা ছেড়ে পালায়, সবাই জানে। অবশ্য রক্ত মাংসটা ওর আলাদা। একজন কোষ্ঠী পাথরের মতো কালো, আর একজন হাতির দাঁতের মতো ফর্সা। থাক ওসব কথা। অ্যান্টোনিওর নাকি কোনো জাহাজডুবি হয়েছে শোনা যাচ্ছে। শাইলক দীর্ঘশ্বাস ফেলে। একেই বলে গোদের ওপর বিস্ফোরা। রিয়াল্টোর বাজারে তো মুখ দেখানো যায় না। লোকটার খরচের অন্ত ছিল না। একদিন যে ঘোরাফেরা করতো বিত্তবান সদাগরের মতো, আজ সে রিক্ত। আমাকে তখন সে সুদখোর বলে গালাগালি করতো। এখন ঠেলা সামলাক, বুঝুক, নিজের চুক্তির কথাটা মনে করুক। সেলেরিনো জিজ্ঞাসা করে, চুক্তির সময় মতো ঋণ শোধ করতে না পারলে তুমি ওর মাংস কেটে নিয়ে কি করবে শুনেছি? শাইলকের চোখে মুখে হিংসার প্রতিচ্ছবি ফুটে ওঠে। শুনবে কি করব? আন্টোনিওর মাংস নিয়ে আমি মাছ ধরার টোপ বানাবো? ও আমার সর্বনাশ করেছে, কত অপমান করেছে, হেসেছে আমার ক্ষতি দেখে, বাধার সৃষ্টি করেছে আমার লগ্নি কারবারে। আমি ইহুদি বলে আমায় ঘৃণার চোখে দেখেছে, ঘৃণিত করেছি সবার কাছে। ইহুদিরাও মানুষ, তাদের রক্ত মাংসের শরীর, দয়া মায়া মমতা সবাই আছে ওর হৃদয়ে। আঘাত করলে ওদের শরীর দিয়ে রক্তপাত হয়। ওরাও মানুষ, মানুষের মতো বোধ শক্তি বিদ্যা বুদ্ধি কিচ্ছু কম নেই।
প্রতারণা বা বঞ্চনা করার অন্যায়কে ওরাও প্রশ্রয় দেয় না, আঘাতের বদলে প্রতি আঘাত হানতে জানে, প্রয়োজনে প্রতিশোধ নিতে জানে। ইহুদিরা যদি খ্রিস্টানদের ওপর অন্যায় করে তবে কি সে রেহাই পাবে? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না? নেবে না প্রতিশোধের বদলা? যেমন দেখাবে তেমনই দেখতে হবে। জানি কাজটা অমানসিক, তবু আমি ছাড়ব না। সাইলকের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর দেখে দুজনেই শঙ্কিত হয়। অযথা সময় নষ্ট না করে ওরা অ্যান্টোনিওর বাড়ির দিকে হাঁটা শুরু করে। সাইলকের দৃষ্টি আরও নিষ্ঠুর হয়ে ওঠে। পথিমধ্যে দেখা যায় আর এক ইহুদি টুবালের সঙ্গে। সে নাকি পলাতক জেসিকার খোঁজে বেরিয়েছিল। সে জেসিয়া থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত জায়গাগুলোয় তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও জেসিকার কোনো সন্ধান পায়নি। সাইলক আফসোস করে, সব গেল রে, আমার জাহাজ জাতের ওপর যে অভিসম্পাদ পড়েনি তাই আজ পড়লো দেখছি। 2000 ডুকাত দিয়ে ফ্র্যাঙ্ককোর্ট থেকে হিরেটাও নিয়ে পালালো। তার চেয়ে যদি এই জহরতগুলো কানে পড়ে মেয়েটা আমার পায়ের তলায় মরে পড়ে থাকতো, ডুকাতগুলো সমেত ওর মৃতদেহ আর কফিনটা আমার পায়ের কাছে গড়াগড়ি দিত, তাতেও শান্তি পাওয়া যেত। যা গেছে তার তো জোড়া নেই। খোঁজ করতে গিয়ে আরও বেশ কিছু লোকসান গেল, লাভ হলো না শেষ পর্যন্ত, টুবাল জানায়। তোমার একারই বরাত খারাপ তা নয়, ট্রিপলি থেকে ফেরার পথে অ্যান্টোনিওর আরেকখানা বাণিজ্য জাহাজডুবি হয়েছে জেসিয়ায়। সাইলকের প্রতিহিংসামূলক উচ্চ হাসি শোনা যায়। সুন্দর একটা খবর তুমি দিলে বলে টুবাল। তারপর হাসি থামিয়ে কেমন যেন মুচড়ে পড়ে। কি যেন টুবাল? আমার ওই শয়তানি মেয়েটা একটা রাতে 4 কুড়ি ডুকাত দিয়ে শটকান দিয়েছে। এর চেয়েও আমার বুকে একখানা ছোড়া বসিয়ে দিল না কেন? টুবাল জানায়, অ্যান্টোনিওর অনেক পাওনাদার ভেরিসে পৌঁছেছে। ওরা বলাবলি করছিল দেউলে না হয়ে আর রক্ষে পাবে না। আরও শুনলাম জেসিকা আংটি দিয়ে একটা বাঁদর কিনেছে। সাইলক দাঁতে দাঁত নিষ্পেষণ করে বলে, অ্যান্টোনিওর জীবন দুর্বিষহ করে তুলছে। ওকে আমি জ্বালিয়ে না মারলে আমার শান্তি হবে না। তুমি মেয়ের নাম করো না, ওটা আমার বিয়ের আংটি। ভালো কথা, তুমি একজন উকিল ঠিক করে আগে থেকে সব কিছু বাঁকাবাকি করে ফেলো। ওই অ্যান্টোনিওর কলজেরা উপরে আনবো। ওকে ভেনিস থেকে না সরাতে পারলে আমার আর কাজ কারবার সব বন্ধ হয়ে যাবে। বেলমন্টে পোর্সিয়ার বাড়িতে বেসেনিও আর গ্রেসিয়ানো আসে। পোর্সিয়া বেসেনিওকে অনুরোধ করে, আমার মধ্যে ঝুঁকিটা দিন দুয়েক অপেক্ষা করেই নেওয়া উচিত। কেননা পেটিকা বাছাই ভুল হলে আপনাকে হারানো অবশ্যম্ভাবী। মন যেন বলছে আমি আপনাকে পাবো, এই জন্য আমাকে ভুল বুঝবেন না। তা যদি হতো আপনি ভাগ্য পরীক্ষার আগে বেশ কিছুদিন এখানে থাকতে বলতাম, কেমন করে পেটিকাটিকে বেছে নিতে হয় শিখিয়ে দিতাম। কিন্তু শপথ ভঙ্গ করে অপরাধী হতে চাই না। আপনার চোখ দুটো দেখলে আমি নিজেকে হারিয়ে ফেলি। আমারই এক অংশ বলেই মনে হয় আপনাকে। এখন যেন বাকি অংশটাও আপনাতে বিলীন হয়ে গেছে। কত না বাধা, আমি হলেও আপনার যেন নয়। বিধি যদি বাম হয় আমাকে ধিক্কার দেবেন না। আমার এই প্রগল্ভতা মাফ করবেন। যা কিছু বলেছি শুধু ভাগ্য পরীক্ষার সময়টুকু পিছিয়ে দিতে। বেসেনিও আবেগ ভরে বলে, আমি আর সন্দেহের দোলায় দুলে অপেক্ষা করতে পারছি না। আমার ভাগ্যটা তাই পরীক্ষা করতে চাইছি। পর্সিয়া জানায়, আপনি বড় অস্থির হয়ে পড়েছেন বেসেনিও। তবে আপনার প্রেমের মধ্যে কোথাও খাদ আছে মনে হয়। বেসেনিও তেমনভাবে উত্তর দেয়, আমার প্রেমের মধ্যে কালির আঁচড় পড়ে সেটা তোমাকে হারাবার সংশয় ছাড়া আর কিছুই নয়। পর্সিয়া জানায়, হয়তো আমারই ভুল, তবে যারা নাকি মনে মনে সন্দেহ পোষণ করে অস্থির হয়ে পড়ে তারাই শুধু অনেক কিছু বলে থাকে। বেসেনিও বলে, তুমি যদি ভরসা দাও প্রেম দান করে আমার প্রাণ বাঁচাবে, তাহলে সত্য যা আমি তোমার কাছে অকপটে স্বীকার করি। পর্সিয়া সম্মতি জানালে বেসেনিও ওর মুখের দিকে তাকায়। আমার স্বীকার উক্তির দুটি মূল হচ্ছে, স্বীকার করো আর ভালোবাসো। উৎপীড়নকারিণী যখন চুক্তির বাণী শিখিয়ে দেয়, ব্যথা বেদনা হয় কত না সুখের। তুমি আমাকে পেটিকা বাছাই করতে গিয়ে ভাগ্য পরীক্ষা করার সুযোগ দাও। পর্সিয়া বলে, বেশ, তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। পেটিকা তিনটের মধ্যে আমার একটা ছবি আছে। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি নিশ্চিত ছবিখানা বেছে নিতে সক্ষম হবে। বেছে নিয়ে অগ্রসর হলে পর্সিয়া সহচরী নেরিসাকে উদ্দেশ্য করে বলে, তোরা সবাই বাইরে গিয়ে দাঁড়া। উনি যখন পেটিকা বাছাই করতে যাবেন সেই সময় বাজনা বাজাতে বলবি। যদি ওর পরাজয় হয় তা যেন বাজনার মাঝে রাজহংসীর মৃত্যুর মতো শোনায়। আর আমার অশ্রুধারার মধ্যে রাজহংসীর মতোই ওর প্রেমের সলিল সমাধি হবে। আর উনি যদি জয়লাভ করেন তখন এই সঙ্গীতে সুর হবে নতুন রাজার অভিষেককালে তার অনুগত প্রজাদের অভিনন্দনের মতো। বেসেনীয় চলনভঙ্গি দেখে মনে পড়ে বীর যুবক হার্কিউলিসের কথা। ট্রয়বাসী শোকার্ত হয়ে যখন সাগর দৈত্যের হাতে কুমারী কন্যাকে তুলে দিয়েছিল, সেই সময় হার্কিউলিস যেমন বীর দর্পে হাঁটছিলেন, ওর হাঁটুনিটাও যেন সেই ধাঁচেরই। আমাকে মনে হচ্ছে যেন ট্রয়ের সেই উৎসর্গীকৃত বলি, আর তোমরা সবাই যেন দাদানীয় ব্যাকুল রমণীগণ। বাসানীয় পেটিকার ঘরে এসে আপন মনে ভাবে, বাইরে চাকচিক্য কিছু না, অলঙ্কারের ঝলসানিতে পৃথিবী আজ প্রবঞ্চিত। বিচারালয়ে আইনের ক্ষেত্রে যার মামলা সবাই যুক্তিহীন মিথ্যা হোক না কেন,
উকিল কি অভিযুক্ত লোককে গলার জোরে জিতিয়ে দেয় না? বাইরের হাঁকা হুমকি মুখোশ পরে শাস্ত্রের বলি কপছে, যাজক কি অন্যায়কে মেনে নেয় না? জাঁকজমক মুখোশের অন্তরালে অন্যায় অবিচারের মুখগুলো ঢেকে যায় না? এমন অনেক কাপুরুষ আছে যাদের সাহসের কোনো ভিত্তি নাই। তারা কি বীর হারকিউলিস বা গ্রিক যুদ্ধদেবতা মার্সের মতো মুখে দাড়ি রাখে না? ওরা নিজেদের জাহির করতে বীরের মুখোশ পরে। সুন্দরী কোনো মেয়ের মুখের দিকে তাকালে দেখা যায় তার রূপের ছটা যেন কৃত্রিম। যত সাজগোজ তত হালকা। মেয়েদের যে সোনালি চুল সাপের মতো কোঁকড়ানো, বাতাসে উড়ে রমণীয় শোভাবর্ধন করে, সে চুল হয় পরচুল। আর এই চুল কবরে শায়িত কোনো রমণীর কেশরাশি। সুতরাং রমণীর বাহ্যিক আবরণ বিপদে সংকুল, চোরাবালিতে ভরা সমুদ্র সৈকতের অনুরূপ। আসলে এই বাহ্যিক অলঙ্কার হচ্ছে লোককে ফাঁদে ফেলবার অপকৌশল। একসময় মিডাসের ছোঁয়ায় যে খাদ্য সোনায় পরিণত হয়েছিল, সে সোনা আমি চাই না। আমার এই পাংশু ধাতু রূপও আমার কাজে লাগবে না। শীষের পেটিটার উপর তেমন কিছু লেখা নেই, ওরা অবহেলিত। কাজে ওই শীষের পেটিকাটি আমি বাছাই করব, তাই হবে আমার আনন্দের আকর। পর্সিয়া দুচোখ বুঝে আনন্দে দুলতে থাকে যেন। কত না দ্বিধা সংশয়ে ওর মনে বাসা বেঁধেছিল এতক্ষণ ধরে। আনন্দ যেন উথলে উঠেছে, নিজেকে সামলানো দায় হয়ে উঠেছে। কিন্তু উচ্ছ্বাসের মাত্রাকে যেমন করে হোক সংযত করতেই হবে। সে নীরবে থাকিয়ে থাকে শীষের পেটিকার দিকে। বেসেনিও আপন মনে বলে, আমার আশা কি পূর্ণ হবে? পেটিকার ডালা খুলতেই দেখা যায় পর্সিয়ার ছবি অপূর্ব। কোনো শিল্পী দেবতা যেন পর্সিয়ার প্রাণবন্ত ছবি নিখুঁতভাবে এঁকে রেখেছেন। মনে হচ্ছে বুঝিবা চোখের পাতা দুটো সিজারের মতো নড়ছে, দুটি ঠোঁট সামান্য পৃথক। সুন্দর মুখে যেন মিষ্টি নিঃশ্বাস পড়ছে। সোনালি চুলের বাহার যেন মাকড়সার চাল। কীটপতঙ্গ যেমন করে মাকড়সার জালে আটকে পড়ে, পুরুষের অন্তরও সেইভাবে চুলের জালে আকৃষ্ট হবে। এক টুকরো কাগজে লেখা রয়েছে, এ যে দেখা যায় আপন ভাগ্যলিপি। বাইরের সৌন্দর্য দেখে সে বাছাই করে না, তার সঠিক বিচারের জন্য ভাগ্য তাকে সাহায্য করে। নতুনের পিছে না ছুটে এই নিয়ে সুখী হও, নিজের সৌভাগ্যকে ধরে রাখো। এবার তুমি প্রিয়তমার মুখের দিকে তাকিয়ে থাকো। বেসেনিও পর্সিয়ার দিকে তাকায়। একঘেয়ে সুখ্যাতি শুনে সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। পর্সিয়া, তুমি বলো, যতক্ষণ না তোমার নিজের মুখ থেকে সমর্থন বাণী শুনছি ততক্ষণ আমি যেন বিশ্বাস করতে পারছি না। পর্সিয়া ভালোবেসে বলে, লর্ড বেসেনিও, এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি নিজের রূপ বা গুণের কথা জাহির করতে চাইছি না, আমার কিছুই বা মূল্য নেই। একটা অশিক্ষিতা গ্রামীণ মেয়ে বই তো নয়, তবে আমার বয়স বেশি হয়নি এই যা। শিখে নিতে পারি অনেক কিছুই। আমি তো আমার সমস্ত অর্পণ করেছি তোমাকে। একটু আগে আমি ছিলাম এই বাড়ির মালিক, স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ছিল আমার, এখন সবই তোমার, এমনকি আমিও তোমার। এই না আমার প্রেমের আংটি। যেদিন এই আংটিটা তোমার আঙুলে থাকবে না, সেদিন তোমার প্রেমের অপমৃত্যু হয়েছে বলেই জানবো। বেসেনিও আবেগে বিভোর। বলার মতো শক্তি তার নেই, এলোমেলো কানে শুনছি। প্রতি শিরায় প্রবাহিত রক্তধারাই আমার প্রেমের নীরব সাক্ষী। আমি শপথ করছি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি এই আংটি অপরকে দেব না। যদি তাই হয়, জানবে বেসেনিও আর বেঁচে নেই। নেরিসার সঙ্গে অন্যান্য অনুচরবর্গ জয়ধ্বনি করে। গ্লেসিয়ানো ওদের দুজনকে অভিনন্দন জানায়। একটা আশীর্বাদ চেয়ে নিচ্ছি, এই শুভ দিনে আমিও যেন বিয়ে করতে পারি। বেসানিওকে প্রাণভরে আশীর্বাদ জানিয়ে গ্রাসিয়ানো বলে, এখানে আসার পর যখন তুমি প্রেমে হাবুডুবু খাচ্ছ, তার মধ্যে নেরিসার সঙ্গে আমিও প্রেমের আদান প্রদান করছিলাম। তোমার পেটিকা বাসায় শুধু তোমারই নয়, আমারও ভাগ্য ফিরিয়ে দিয়েছে। প্রেমের জন্য আমি ঘেমে নিয়ে যাচ্ছিলাম। তুমি যদি বিয়ে করো তবে সেও আমায় বিয়ে করবে। পর্সিয়া নেরিসার দিকে চেয়ে ভ্রুকুটি করে। কিরে, ডুবে ডুবে জল খাওয়া? বাসানিও হাসে। আমার বিয়ের প্রীতিভোজের সঙ্গে তোমাদের বিয়ের আনন্দের মাত্রা দ্বিগুণ করে দেবে। ইতিমধ্যে লরেঞ্জো, জেসিকা আর স্যালারিও এসে পড়েছে। বাসানিও পর্সিকার দিকে চেয়ে হাসে। আমি আমার পরম বন্ধু স্বদেশবাসীদের অভ্যর্থনা জানাচ্ছি। কিছুক্ষণ পরে বাসানিও সেলেনিওর কাছে বন্ধু অ্যান্টোনিওর খবর জিজ্ঞাসা করলে সেলেনিও ওর হাতে অ্যান্টোনিওর একখানা চিঠি দিয়ে বলে, ভালোই আছে, তবে মনটা খারাপ। চিঠিখানা পড়লেই সব জানতে পারবে। গ্রেসিয়ানো বলে, বন্ধু অ্যান্টোনিও আমাদের বিবাহের খবর পেলে খুব সুখী হতো। পুরনো গ্রিক উপকথার জ্যাসনের মতো আমরাও সোনালি পশম লাভ করেছি। সুন্দরী পর্সিয়াকে পেয়েছি। সেলেনিও জানায়, তোমাদের লাভ হয়েছে বটে, কিন্তু ওর ক্ষতি হয়েছে। তোমাদের লাভ দিয়ে ওর ক্ষতিপূরণ করা গেলে তো ভালোই হতো। চিঠিখানা পড়তে পড়তে বেসানিওর মুখখানায় বিষাদের ছায়া দেখে পর্সিয়া উদ্বিগ্ন হয়ে ওঠে। নিশ্চয়ই চিঠির বিষয়বস্তু মর্মান্তিক, হয়তো কোনো বন্ধু বা আত্মীয়ের বিয়োগ হয়েছে। পর্সিয়া বাসানিও নিজেকে মনে করে ধিক্কার দিয়ে পর্সিয়ার কাছে সব চিঠি স্বীকার করে। আমি তোমার কাছে গোপন করছি, আমার কিচ্ছু নেই। সম্বলহীন অবস্থায় আমার প্রিয় বন্ধু অ্যান্টোনিও জামিন হয়ে সাংঘাতিক এক শর্তে টাকা ধার করে আমায় দিয়েছিল।
আমি ওকে ঠেলে দিয়েছিলাম এক শয়তানের কবলে। তার সব বাণিজ্য জাহাজগুলি ডুবে যাবার খবর এসেছে। সেলেনিও দুঃখ করে জানায়, ইহুদি উত্তমরণ্য সাইলক নগদে টাকা শোধ দিলেও মুক্তি দেবে না। শয়তানটা অ্যান্টোনিওকে শেষ করবার জন্য দুবেলা ডিউকের কাছে যাতায়াত করছে। ও নাকি ডিউককে শাসিয়েছে, সুবিচার না হলে রাজ্যের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। ডিউক ও সম্ভ্রান্ত বণিকদের মধ্যে অনেকেই সাইলককে অনুরোধ করেছে তার এই হিংসাত্মক সংকল্প ত্যাগ করতে। জেসিকা আর চুপ করে থাকতে পারে না। আমিও বাবার মুখে শুনেছিলাম তিনি ঋণের 20 গুণ টাকা শোধ করলেও অ্যান্টোনিওর দেহের মাংসপিণ্ডটা আদায় না করে ছাড়বেন না। পোর্সিয়া বাসানিওকে জিজ্ঞাসা করে, উনিই তোমার সেই পরম বন্ধু যিনি এত বড় ত্যাগ স্বীকার করেছেন? বাসানিও ছোল ছোল চোখে তাকায় প্রিয়তমা পোর্সিয়ার দিকে। হ্যাঁ পোর্সিয়া, উনিই আমার পরম বন্ধু অ্যান্টোনিও, যার মতো দয়াবান আর মহানুভব ব্যক্তি জগতে বিরল। স্থানীয় ইতালিদের মধ্যে উনি প্রাচীন রোজানীয় মহান আদর্শের একমাত্র ধারক বাহক। মাত্র 3000 ডুকাত ঋণের বিনিময়ে তিনি এই সাংঘাতিক শর্তে স্বাক্ষর করেছিলেন আমার উপকারের জন্য। পোর্সিয়া অভয় দিয়ে বলে, যত ডুকাত লাগে ওই শয়তানটাকে দিয়ে তার বিনিময়ে সেই মারাত্মক ঋণের খতটা ফেরত নেবার ব্যবস্থা করো, যাতে তোমার বন্ধুর এতটুকু অনিষ্ট না হয়। উপস্থিত গির্জায় গিয়ে আমাদের বিবাহ পর্ব সেরে নেওয়া যাক। একটা অনুরোধ, এই মহাবিপদের মাঝখানে তুমি যেন তোমার পোর্সিয়ার সঙ্গে সহবাস করতে এসো না। অপর্যাপ্ত টাকা নিয়ে ভেনিসে গিয়ে সবার আগে তুমি বন্ধুর ঋণ পরিশোধ করে তাকে আমার এখানে নিয়ে এসো। আমি তোমার বন্ধুর চিঠিখানা না শুনে শান্তি পাচ্ছি না। ব্যাসানিও অ্যান্টোনিওর চিঠিখানা পড়ে শোনায়। প্রিয় ব্যাসানিও, আমার সব জাহাজগুলি ডুবে গেছে, পাওনাদার আমায় আর ছাড়বে না। আমি আজ প্রায় নিঃস্ব। ইহুদির ঋণ আজও শোধ করা হয়নি, তারিখও উত্তীর্ণ। সে তার পাওনা আদায় করতে দৃঢ়প্রতিজ্ঞ, আমাকে আর বাঁচতে দেবে না। মৃত্যুর আগে যদি তোমাকে একবার দেখতে পেতাম, তাহলে আমার কাছে তোমার ঋণ থেকে মুক্তি পেতে। সে যাই হোক, ভালোবাসার টানে যদি না আসতে পারো তবে শুধু চিঠির তাগিয়ে আসার দরকার নেই। পোর্সিয়া কান্নায় ভেঙে পড়ে। কাল বিলম্ব না করে তুমি রওনা হও বাসানিও, আমি আর সহ্য করতে পারছি না। বেসানিও জানায়, তবে তাই হোক, আমি আর ফিরে আসবো না পর্যন্ত ঘুম থাকবে না, বিশ্রাম কি তাও ভুলে যাব। অ্যান্টোনিও সাইলকের কাছে এসে অনুরোধ করে ওর কথা শোনবার জন্যে। সাইলক কোনো কথা শুনতে চায় না। শর্ত অনুযায়ী খেসারত আদায় করতে সে বদ্ধপরিকর। সে অনেক গালমন্দ সহ্য করেছে, এমনকি কুত্তা বলতেও দ্বিধা করেনি। কিন্তু জানা উচিত কুকুরেরও বিষ দাঁত আছে। ডিউক ইতিমধ্যে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। অ্যান্টোনিও নিরাশ হয়। একদিন ছিল যখন বহু লোক ঋণের কবলে পড়ে আমার কাছে আসতো, আমি ওদের টাকা দিয়ে মুক্তি দিতাম। আজ তার প্রতিশোধ সে নেবেই। সে আমাকে দুনিয়া থেকে সরাতে চায়। জেলার আর সময় দেয় না। তার হেফাজতে অ্যান্টোনিওকে রাখা হয়েছে। অ্যান্টোনিও জানে ডিউক রাষ্ট্রীয় আইন অমান্য করলে বিদেশিদের সঙ্গে কাজ কারবারে অনেক আপত্তি আসবে। রক্তপিপাসু ইহুদিটা হয়তো কালই দেহ থেকে আধসের মাংস কেটে নেবে, আর এখানেই সব শেষ। তবে মরবার আগে যদি একবার বাসানিওকে দেখা যেত, কতটাই সে শান্তি পেত, কোনো দুঃখ থাকতো না। সে দেখে যেতে পারত কীভাবে তার ঋণ শোধ হলো। লরেঞ্জো আসে পোর্সিয়ার বাড়ি। লেডি বাসানিও, আমি আপনার স্বর্গীয় বন্ধু প্রীতির আদর্শের সুখ্যাতি করছি বলে ক্ষমা করবেন, তবে একটা প্রমাণ লুকিয়ে রাখা হয়েছে স্বামীর বিরহে আপনার জীবন কাটানোর মধ্যে। কিন্তু হয়তো জানেন না, তার জন্যে আপনি সাহায্য পাঠিয়েছেন। আপনার স্বামীর প্রতি তার মৈত্রী বন্ধন কত সুনিবিড় তিনি আমার মনিব বলে বলছি না। তাছাড়া এটা নিছক দয়াদাক্ষিণ্যের কাহিনী নয়। পোর্সিয়া দীর্ঘশ্বাস ফেলে। আমি আজ পর্যন্ত ভালো করে আফসোসই করিনি। যতদূর মনে হয়, যারা একসঙ্গে মেলামেশা করে থাকে, কথাবার্তা বলে অথবা সময় কাটায়, তাদের হাবভাব চলন সব একই রকম হয়ে থাকে। মহান অ্যান্টোনিও আমার স্বামীর বন্ধু, কাজী স্বামীর মতোই উদারচেতা। সেই বন্ধুর মুক্তির জন্যে যৎসামান্য যা অর্থে দিয়েছে তা অতি তুচ্ছ। তার জন্যে নিজের গুণব্যাখ্যা করা শোভা পায় না। লরেঞ্জো যতদিন না আমার স্বামী অ্যান্টোনিওকে নিয়ে ফিরে আসছে, ততদিন পর্যন্ত এখানকার সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দিলাম আপনার হাতে। আমার নিজের কথা বলতে গেলে জানাতে হয়, আমি এক প্রতিজ্ঞা করেছি যা নাকি প্রকাশ করা চলে না। তার একটা কথা আমি সর্বদা নেরিসার সঙ্গে থেকে কাটিয়ে দেব। আমি ঠিক করেছি মাইল 2 দূরে এক মঠ আছে, আমরা দুজনে সেই মঠেই থাকবো। আশা করি আমার এই প্রার্থনা প্রত্যাখ্যান করবেন না। লরেঞ্জো নতমুখে সম্মতি জানায়। লেডি বেসানিও, আপনার এই নির্দেশ আমি সাধ্যমতো পালন করে চলব। পোর্সিয়া বিদায়কালীন লরেঞ্জো আর জেসিকাকে ডেকে বলে যায়, আমার সব কিছু ব্যবস্থা আগে থেকে করা আছে। দাসদাসীরাও সবাই জানে আমার স্বামী আর আমার অনুপস্থিতিতে এই অট্টালিকার যাবতীয় দায়দায়িত্ব আমাদের স্ত্রীর। স্বামী স্ত্রীর মতো আপনি আর জেসিকার উপর ন্যস্ত হলো। দাসদাসীরা মনিবার মণিপত্নী জ্ঞানে আপনাদের সেবা করবে। লরেঞ্জো আর জেসিকা দুজনে পোর্সিয়ার মঙ্গল কামনা করে। পোর্সিয়া ওদের শুভেচ্ছা জানিয়ে মাঠের পথে রওনা হয়। পোর্সিয়ার বাড়ির সামনে বাগানে বসে অনুচর ল্যান্সলট জেসিকার সঙ্গে আলাপ করে। দেখুন, আমার যতদূর ধারণা, বাপের কাজ বা অকাজ খানিকটা সন্তানে পায়।
তাই ভয় হয় এত সহজে আপনার বাবা আপনাকে রেহাই দেবেন না। সত্যি কথা বলতে কি, আপনি একেবারে গোল্লায় গেছেন, উপস্থিত বেশ খোশ মেজাজে আছেন। মনে করেছিলাম আপনার খানিকটা শুভ সূচনা করেছে, একটা পথও বদলানো যায়, সেটা একটা জারজ আসার পর্যায়ে পড়ে। কথাটা বড় গোলমেলে মনে হওয়া স্বাভাবিক, কারণ যা দেখছি আপনি আপনার মা আর বাবা দুজনের দিক থেকেই গোল্লায় গেছেন। এখন আমার হয়েছে সর্বনাশ। আমার বাবা সিন্নাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে আমার মাকে ব্যাবিরিডিগের কবলে গিয়ে পড়তে হবে। এক কথা যাকে বলা যায়, সমুদ্রের হাবুডুবু পাহাড় এড়াতে গিয়ে মারাত্মক ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে যেতে হবে। জেসিকা জানায়, আমি ঠিক অতিক্রম করে যাব। স্বামী যখন রয়েছেন তখন তিনিই ব্যবস্থা করবেন। তাছাড়া তিনি তো আমায় খ্রিস্টান বানিয়ে দিয়েছেন। ল্যান্সওয়ার্ড রসিকতা করে। আমার বলার মনে হচ্ছে এই আপনাকে তাহলে আরও অধঃপদে যেতে হবে উজানে। প্রিয় বান্ধবী, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যেন ডিমিস্ট্রিয়াসকে পেয়ে সুখী হোস। এইবার হারমিয়া লাইস্যান্ডারের দিকে ফিরে উদাস কণ্ঠে বলে, লাইস্যান্ডার, বাহুডোর খুলে দাও। মনে থাকে যেন প্রতিশ্রুতির কথা। কাল মাঝরাতের আগে তোমার সঙ্গে দেখা হবে না। প্রেমের নয়নে লেখা থাকবে অদেখার তৃষ্ণা। লাইস্যান্ডার হারমিয়াকে আলিঙ্গন মুক্ত করে। তোমার কথাই সত্যি হোক। হামিয়া চলে যাবার পর লাইস্যান্ডার হেলেনাকে বিদায় জানায়। বিদায় পেয়ে সখী হেলেনা, ডিমিস্ট্রিয়াস যেন তোমার অকৃত্রিম ভালোবাসার দানের প্রতিদান দেয়। হেলেনা লাইস্যান্ডারের চলে যাওয়ার পথের বানে চেয়ে থাকে ততক্ষণ দেখা যায়। তারপর আপন মনে বলে, কারো আনন্দ আর কারো দুঃখ। এথেন্স নগরীতে আমার রূপের কি সুখ্যাতি কম? কিন্তু তাতে কি যায় আসে? ডিমিস্ট্রিয়াস যে সরাসর পদে এড়িয়ে চলে যেতে চায়, সবার যা জানা আছে এ যেন জেনেও তা জানতে চায় না। ডিমিস্ট্রিয়াসের মুখখানা দেখলে উন্মাদিনী হয়ে উঠি। যে সবচেয়ে নিকৃষ্ট জীব, যার অগাধ দোস্তুটি আছে, প্রেম ভালোবাসা তাকেও শাশ্বত সুন্দর করে দেয়। চোখ দিয়ে ভালোবাসা দেখা যায় না, ভালোবাসা দেখা যায় মনের ভেতর দিয়ে। তাই তো নভোচারী কামদেব মানুষের কাছে চক্ষুহীন বলে বিদিত। ভালোবাসার বিবেক বুদ্ধি বলে কোনো জিনিস নেই, নেই কোনো দৃষ্টি, শুধু গতি আছে বলে বিবেক বুদ্ধি বলে কোনো জিনিস নাই। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছে দুর্বার গতিতে। সে যেন খেয়ালি এক শিশুর মতো, যার খেলাই হচ্ছে ভুল করা। নিজে যেমন কাঁদে তেমনি অপরকে কাঁদায়। হেলেনা দীর্ঘশ্বাস ফেলে। অথচ এই ডিমিস্ট্রিয়াসই একদিন হারমিয়াকে দেখার আগে আমাকেই ভালোবেসেছিল। কতদিন সে শপথ করে বলেছে সে আমার, কত না শপথ যেন শিলার বৃষ্টি। পরে হারমিয়ার প্রেমের উত্তাপে সে শিলাকণিকা এবার লরেঞ্জো ল্যান্সলটের দিকে তাকায়। বেরো এখান থেকে। রান্না করে গিয়ে খাওয়া দাওয়ার দিকে চোখ রাখগে যা। ল্যান্সলট মাথা চুলকোয়। আজ্ঞে ওসব পার্ট সেই কখন চুকে গেছে। এখন সবার পেটে ইঁদুরে ডন মারছে। লরেঞ্জো স্বাগতভাবে তাকায় ওর দিকে। মুখে তো খই ফুটছে দেখছি। তা যা খাবার উদ্যোগ করগে। ল্যান্সলট সহজে চুপ করে চলে যাবার লোক নয়। সে আবার বলতে শুরু করে, আজ্ঞে না হুজুর, তা কী করে হয়? আমার কর্তব্য সম্বন্ধে আমি ওয়াকিবহাল আছি। লরেঞ্জো এবার না হেসে পারে না। না, তুই দেখছি কথা কইলে ক্রমশ বাড়িয়েই ফেলবি। না থামিয়ে তুই চাস তোর ভাঁড়ারে যত কথা জমা হয়েছে সব একসঙ্গে উজাড় করে দেব? শূন্য রাগ, স্পষ্ট কথায় কষ্ট নেই, উত্তরগুলো টেরা বাঁকা দিবি না। যা বললাম করকে যা, আমার একটু পরেই আসছি। ল্যান্সলট আবার জিজ্ঞাসা করে, হুজুর, টেবিলে ঢাকনা দেওয়া হবে, খাবারও সাজিয়ে রাখা হবে, তবে খেতে বসা না বসাটা নির্ভর করছে আপনাদের ওপর, এলেই মিটে যায়। লরেঞ্জো ওর দিকে আর চোখে তাকায়। বারে, তোর বুদ্ধিটা তো বেজায় বিচারযুক্ত। বেশ গুছিয়ে মিলিয়ে নিয়েছো নিজের বক্তব্যগুলো। দেখা যাচ্ছে বাছাই কথাগুলো বেশ গুছিয়ে রেখে দিয়েছো মনের ভাণ্ডারে। এবার সামান্য বেদেখো নিজেদের বিচার বিবেচনা বোধ হারিয়ে ফেলে। এবার কথার মোড় ঘুরিয়ে জেসিকাকে উদ্দেশ্য করে বলে, জেসিকা, এই জায়গাটা তোমার কেমন লাগছে? আচ্ছা বলতে পারো, লর্ড ব্যাসানীয় স্ত্রী লেডি ব্যাসানীয় মানে পোর্সিয়ার বিষয়ে তোমার কি অভিমত? জেসিকা বলে, সে কথা কোনোদিন শেষ হবে না। লর্ড বাসানীয় যে সৎ জীবনযাপন করবেন এ বিষয়ে আমি নিঃসন্দেহ। কারণ পোর্সিয়ার মতো স্ত্রী যাদের ভাগ্যে জুটে যায় তারা এই পৃথিবীতে স্বর্গের ন্যায় সুখে কালাতিপাত করে থাকে। পৃথিবীতে যদি তার সুখ না লাভ হয় তবে স্বর্গে গিয়েও তিনি শান্তি পাবেন না। দুই দেবতা যদি স্বর্গে বসে খেলার ছলে মর্তের দুই রমণীর জন্যে বাজি রাখেন আর দুটি রমণীর জন্য একটি যদি পোর্সিয়া হয়, তবে বুঝবে গোটা পৃথিবীতে ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার মতো কাকেও খুঁজে পাওয়া যাবে না। লরেঞ্জো হাসে। স্ত্রী হিসেবে যেমন পোর্সিয়ার তুলনা হয় না, তেমনই আমার মতো স্বামী পাওয়া কঠিন। জেসিকা ভ্রুকুটি করে। ও বুঝেছি, তোমার সম্বন্ধে আমার কি অভিমত সেটা প্রকারান্তরে জানবার বাসনা জেগেছে তোমার। লরেঞ্জো হাসে। ওসব কথা বন্ধ করে চলো, খাওয়ার পর্বটা সেরে নেওয়া যাক। জেসিকা ছাড়ে না। তা হবে না, আমায় একটু জানতে দাও আমার মনের চাহিদা মেটার জন্য। লরেঞ্জো বাধা দেয়। এখানেই নয় লক্ষ্মীটি, খাবার টেবিলে বসে সব শোনা যাবে। আর 5টা খাবারের সঙ্গে তোমার অভিমতটা হজম করবার সুবিধা হবে তাতে। জেসিকা হাসে। বেশ, সেই সময় তোমার গুণগানে পঞ্চমুখী হয়ে উঠবে। এই পর্বের শেষেই দেখুন মার্চেন্ট অফ ভেনিস উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডির দ্বিতীয় পর্ব। গল্পপাঠ ও সম্পাদনায় থাকব আমি তমনাস। 7ই এপ্রিল 2022 এই পর্ব।
প্রথম পর্বের পরেই সম্প্রচারিত হবে দ্বিতীয় পর্ব। দেখতে থাকুন। আর আগামী 14ই এপ্রিল 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন উইলিয়াম শেক্সপিয়ার রচিত ওথেলো। ধন্যবাদ।